समझदार का तो इशारा ही काफी है। মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ তারা ভারতবর্ষকে বিভাজিত করার নামে দুটো বড় হিন্দু গণহত্যা সংগঠিত করেছিল। একটি ওপার বঙ্গ আজকের বাংলাদেশ নোয়াখালী হিন্দু গণহত্যা কোজাগরি লোক, আরেকটা এপারে 1946 16ই আগস্ট দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ঘোষণা করে। নোয়াখালীতেও তোমরা মার খেয়ে গেলে আর কলকাতাতেও মার খেয়ে গেলে, বলতে লজ্জা লাগে না? আবার এখন ডাইরেক্ট অ্যাকশনের কথা বলছো। রাষ্ট্রপতিরও ফাঁসি হয়, প্রধানমন্ত্রীরও ফাঁসি হয়, হ্যাঁ, এসবের জেল হয়। এটা আইন সর্বোপরি। আমি বারবার বলছি, আমি এভিডেন্সে কথা বলছি। নেতাজি কি করেছে, এর যে আজাদিন ফোর্স বানাই নাই, এটা বিস্তারিত লেখা আছে। আর ওর ওই কি বলে শরৎচন্দ্র বোস বলেছে, তা যদি গভর্নমেন্টকে অ্যারেস্ট করতে হয়, হ্যাঁ, এনাকে অ্যারেস্ট করুক। নেতাজিকে অপমান করেই যাচ্ছিল বিজেপি সরকার বা প্রশাসনের। ঘুম ভাঙেনি, ঘুম ভাঙিয়েছে ভাঙর। আমি ভাঙরের বিধায়ক হিসেবে বিধানসভায় গিয়ে মেনসে যেই নিন্দা প্রস্তাব জমা করেছি, তারপরে ঘুম কেটেছে। নেতাজিকে যারা নিয়ে অপমান করছে তাদের ভিত্তিতে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সরকারকে করতে হবে। যদি আমি ধর্মের ভিত্তিতে ভাগ করে দিই, পোশাক, ভাষা, সংস্কৃতি শুধু বিভাজন হয়ে যায়, তাহলে সনাতনী বলে তাকে সে পরিচয় দিতে পারে তার নিজের? যে হিন্দু, প্রকৃত অর্থে যে হিন্দু, মসজিদে যদি আগুন লাগে, কোরআন শরীফ যদি পুড়ে যায়, সে দৌড়ে যাবে সবার আগে ওটা বাঁচাতে, কারণ সে একটা সত্যিকারের হিন্দু। যেদিন বিজেপি অমিত শাহ ক্ষমতা থেকে চলে যাবে, তাদের নাকে দড়ি পরিয়ে, হাতে চুড়ি পরিয়ে তাদেরকে পদযাত্রা করানো হবে, হোক সে শুভেন্দু, হোক সে অন্য কেউ। শুভেন্দু অধিকারী, तुमने जो ये निर्णय लिया है। পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী যাকে চুরি করতে দেখা গেছে, শুভেন্দুর মতন বড় চোর পশ্চিমবঙ্গে কেউ নেই। প্রশ্ন, এত ভালোবাসতেন বিজেপিকে, ছাড়লেন কেন? ভালোবাসতাম বলতে দেশের উপরে কোনো দল হতে পারে না, এটা আমি সবসময় মনে করি। যেখানে দেশবাসীর নিষ্ঠাবোধ বা সেটা কোনো প্রাধান্য পাচ্ছে না, দেশবাসীর যে জাতীয়তাবাদ সেটা কোথাও গিয়ে ছোট হয়ে যাচ্ছে, শুধুমাত্র টাকাই এখানে বড় কথা বলছে। এক একটা নেতা এত কোটি কোটি টাকা তছরূপ করা থেকে শুরু করে তারা এত দুর্নীতি, সেগুলোকে যখন দেখতে হচ্ছে, আর সেই দুর্নীতি একজন শিক্ষিত মানুষ হয়ে যখন সেই দুর্নীতিকে কোনোভাবেই আমি আর সাপোর্ট করতে পারছি না। প্রিয় দর্শক, একে একে বিজেপির দল ছেড়ে যাচ্ছেন জনগণ। জনগণ এবার বুঝতে পেরেছেন এই বিজেপি এরা ধান্দাবাজ, এরা চোর, এরা তোলাবাজ, এটা বুঝতে পেরেছে মানুষ। সেই কারণে এখন মানুষ দলে দলে বিজেপি ছেড়ে অন্য অন্য দলে চলে যাচ্ছেন। এখন অনেকেই বলবেন যে ভাই প্রমাণ দেন। অবশ্যই প্রমাণ দিব, অবশ্যই প্রমাণ রয়েছে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই প্রমাণ পাবেন। আমি দেখাবো প্রমাণ। দর্শক, শুভেন্দু অধিকারী একের পর এক ভাতা চালু করার চেষ্টা, কিন্তু কোনোভাবেই সফল হতে পারছেন না। ভাতা তো উনি দিয়েই যাচ্ছেন, উনি বলেই যাচ্ছেন আমি এই ভাতা দিব, সেই ভাতা দিব। কালকে দেখলাম আবার একটা ভাতার নাম বলতেছে আয়ুষ্মান ভাতা। এটা সম্ভবত মানে ওই যে অসুস্থ কার্ডের মতো, আপনার কাছে অসুস্থ হওয়ার পর আপনার কাছে কার্ড থাকবে, সেখান থেকে আপনি ডাক্তারের সেবা নিতে পারবেন, এরকম কিছু হতে পারে। আর এদের কথার ভিতরে এত পরিমাণ পেঁয়াজ, মানে বলার শেষ নেই। আচ্ছা, অনন্ত মহারাজকে কি গ্রেফতার করা হয়েছে? শুভেন্দু অধিকারী কি অনন্ত মহারাজকে এখন পর্যন্ত গ্রেফতার করতে পেরেছেন? পারেননি তো। কেন পারেননি? অনন্ত মহারাজ বিজেপির লোক, জনগণের চাপে পড়ে একটু বলতে হয়েছে, সাংবাদিকদের সামনে একটু বলতে হয়েছে যে অনন্ত মহারাজ অনেক বড় অপরাধ করে ফেলেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা জনগণের চাপে বলতে হয়েছে, কিন্তু তলে তলে কথা হয়। তলে তলে অনন্ত মহারাজ ফোন দেয় শুভেন্দু অধিকারীকে
যে ভাই দাদা এখন কি করব, আমি তো আপনার কথা মতো বলেই ফেলেছি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান নেই। তো এটা তো আপনি বলতে বলেছিলেন, এখন তো আমি বলে ফেলেছি, এখন তো আমি ফেঁসে গেছি, আমাকে এখন বাঁচান। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য একটু বলেছেন, কিন্তু তারই ওটা ধরতে পারেননি মানুষ অতটা, তাও কিছু মানুষ ধরেছেন। কিন্তু আমরা তো বুঝি যে শ্রমিক ভট্টাচার্য বলার চেষ্টা করেছেন যে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান নেই, এটা বলার চেষ্টা করেছেন, কিন্তু তাকে কি গ্রেফতার করা হয়েছে? আচ্ছা, শ্রমিক ভট্টাচার্য তো অনেক বড় মাপের একজন নেতা, তিনি প্রধান সারিতে রয়েছেন রাজ্যের, কিন্তু তার কথা বাদ দিলাম। কিন্তু এই অনন্ত মহারাজ অন্তত একে তো গ্রেফতার করা উচিত শুভেন্দু অধিকারী, নাকি? গ্রেফতার পর্যন্ত করতে পারছে না ভাই, এতটাই অসহায় সরকার এটা, এতটাই কি বলবো। আবার মমতা ব্যানার্জি নাকি দুর্বল সরকার ছিল, এটা নাকি ডাবল ইঞ্জিন সরকার। তো ডাবল ইঞ্জিন সরকার কি করতে পারছে, কি করতে পারছে, মানুষের কোন কাজে আসছে এরা আমাকে বলুন। আমি দেখলাম ইমতিয়াজ ভাই উনি বলতেছিলেন যে নোয়াখালীতে হিন্দুরা মার্কে এসেছিলেন, নোয়াখালীর যে দাঙ্গা বেঁধেছিলেন, মানে হিন্দু রাষ্ট্র আসলে কারা করতে চায়? এটা কি কোনো হিন্দু রাষ্ট্র? ভারতবর্ষ কি কোনো হিন্দু রাষ্ট্র? তো যাই হোক দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যেটি সংবিধানে লেখা আছে হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই থাকতে পারবেন, এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো ভেদাভেদ থাকবে না। কিন্তু এরা এই যে শুভেন্দু অধিকারী যে সরকার, বিজেপি এই সরকারটা, এটা চাচ্ছেন যে এরা মানে নিজেরাই থাকবেন, শুধু হিন্দুরাই থাকবেন, এবং মুসলিমদের যত জায়গা জমি, যত বাড়িঘর, যত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সব কিছু এদেরকে দিয়ে তারা পালাবে, এরকম ভাবতেছে। আমি দেখলাম যে বিজেপির দল ছাড়লেন আইনজীবী সংযুক্ত, সমস্ত বিজেপিতে মানুষের জন্য কাজ করা যায় না, মানে সংযুক্তা সামন্ত বিজেপিতে মানুষের জন্য কাজ করা যায় না, মানে উনি বললেন বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করা যায় না, শুধু ধর্মের রাজনীতি। ঠিকই তো বলেছেন, এভাবে তো সবাই এই চলে যাচ্ছে আস্তে আস্তে। এই যে আপনারা ছবিটি দেখতে পাচ্ছেন, তো ইনি বলতেছেন এই যে বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করা যায় না, অন্তত ধর্মের রাজনীতি করা যায়, ধর্ম নিয়ে অনেকভাবে করা যায়। সনাতন ধর্মের ভুল ব্যাখ্যা দিয়েছেন বিজেপি, তো সনাতন ধর্মের মানুষই বলতেছেন, তাও আবার একদম মানে হিন্দুদের পণ্ডিত টাইপের লোকজন বলতেছেন যে সনাতন ধর্মে সব থেকে বেশি ক্ষতি করতেছেন বিজেপি। এরা আসলে কি চায়? এরা আসলে গরিব হিন্দুদেরও বন্ধু না, গরিব মুসলমানদেরও বন্ধু না। মুসলমান কিছু ওই যে ওর পা যারা চাটতে পারবে সেই সব মুসলমানের আবার বন্ধু। হুমায়ুন কবির রয়েছে, হুমায়ুন কবিরের আবার বন্ধু, এটাই হুমায়ুন কবিরের বন্ধু। তো একের পর এক ভাতা দেওয়ার নাম বলতেছেন, কিন্তু কোনো ভাতা টাতা দিচ্ছেন না। আজকেই তো 17ই আগস্ট, হ্যাঁ, তো কী করছে আজকে? দিছে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকছে আপনাদের? কার অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকছে একটু কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কে নাম দিয়েছেন কিন্তু টাকা ঢোকেনি, মানে ফর্ম ফিল আপ করেছেন 20 পৃষ্ঠার কিন্তু টাকা ঢোকেনি, দ্বিতীয়বার আবার ফর্ম ফিল আপ করলেন, তারপর 300 টাকা করে দিয়ে ফর্ম ফিল আপ করলেন, কিন্তু তারপর টাকা ঢুকলো না। সেই সকল লোকজন কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেন টাকা ঢোকেনি, আমরা কেন শুভেন্দু অধিকারী বলে তারপর টাকা না দিয়ে থাকে, আমরাও সেটা দেখে নেব। রাজ্য ছেড়ে পালাতে হবে শুভেন্দু অধিকারীর যদি এইভাবে করতে থাকে। দর্শক, এই শুভেন্দু অধিকারী আসলে ধর্মের রাজনীতি ছাড়া আর আসলে কিছুই বোঝে না। এটা সবসময় ধর্মের রাজনীতি কিভাবে করবে, কিভাবে ধর্মটাকে পুঁজি করে ব্যবসা করবে, আবার বলে জিহাদিরা নাকি এসব করে, মৌলবাদীরা নাকি এসব করে। মৌলবাদী তুমি আপনি এসব করেন। দর্শক, আপনাদের জন্য আমি কয়েকটি ভিডিও ফুটেজ রেখেছি, আর যেখানে আব্বাস সিদ্দিকী ভাইজানকে প্রোগ্রাম করতে দেওয়া হয়নি রাজ্যের বিভিন্ন জায়গায়, সেখানে আজকে দাঁড়িয়ে
প্রোগ্রাম করতে পারছে, কিন্তু আজকেও ঝামেলা করতেছে, মানে মমতা ব্যানার্জির লোকজন। আবার মমতা ব্যানার্জিকে তো দেখলাম কালকে কিছুই ওই যে স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো এক জায়গায় পতাকা পর্যন্ত উঠালেন না। এটা কেমন কথা? মমতা ব্যানার্জি কি মানে ক্ষমতায় নাই সেই জন্য কি উনি একদম সব কিছু ছেড়ে চলে দিয়ে কি দেশ ছাড়বেন নাকি? বুঝলাম না। স্বাধীনতা দিবসটা পালন করতে অসুবিধা কী ছিল? নাকি সেটা শুভেন্দু অধিকারী জেলে আটকে রেখে দিয়েছেন তাকে, তাই সে পারেননি? দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে। চলেন আমরা কয়েকটি ভিডিও ফুটেজ দেখি, না দেখলে তো আপনারা বুঝবেন না। যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখন একটি সাবস্ক্রাইব করে দিন। ল অ্যান্ড অর্ডার সবার জন্য প্রযোজ্য। রাষ্ট্রপতিরও ফাঁসি হয়, প্রধানমন্ত্রীরও ফাঁসি হয়, হ্যাঁ, সবার তো জেল হয়। এটা আইন সর্বোপরি। আমি বারবার বলছি, আমি এভিডেন্সে কথা বলছি। নেতাজি কি করেছে, এর যে আজাদিন ফোর্স বানাই নাই, এটা বিস্তারিত লেখা আছে। আর ওর ওই কি বলে শরৎচন্দ্র বোস বলেছে, তা যদি গভর্নমেন্টকে অ্যারেস্ট করতে হয়, হ্যাঁ, এনাকে অ্যারেস্ট করুক, আমাকে করবে কেন? উনি তো মারা গেছেন না দাদা, আপনি এখন বলছেন এই জন্য। কিন্তু ঠিক আছে, মারা গেছে, কিন্তু এই ডকুমেন্টস তো আর্কাইভে আছে, আমাদের আর্কাইভে আছে। তো আর্কাইভের মালিককে, আর্কাইভ মালিক ভারতের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং আমার যে ডকুমেন্টস করে তথ্য বিভাগ, তো একে অ্যারেস্ট করুন। গভর্নমেন্টের নোটিফিকেশন দেন, প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করুন, কোর্টে পাঠান, আমাকেও বলবে কেন? এরা দিয়েছে বলে তো প্রচার হচ্ছে। যদি গভর্নমেন্ট এরকম করে থাকে, এটা বিস্তারিত লেখা আছে, আমি তো একটা মিথ্যা কথা বলিনি। তো এই দাবি করে যে জওহরলাল নেহরুকে অ্যারেস্ট করা উচিত, আমাদের গভর্নমেন্ট এখন কি করছে, এটা জাজ করা উচিত। এটা তো কংগ্রেসের স্টেটমেন্ট, কংগ্রেস বলেছে। উনি হঠাৎ এই ধরনের এই আক্রমণ, তো এটার একটা রহস্য। তাহলে কি কোনো একটা বিশেষ শক্তি এইগুলো করাচ্ছে? কি করে বলতে পারেন? নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজ সম্পর্কে এই ধরনের অবমাননাকর, ইতিহাসকে বিকৃত করা কথা একজন মানুষ বলতে পারেন কি করে? ফলে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা হওয়া উচিত এবং আমরা আশা করব তার রাজনৈতিক দল তারাও যথাযথ একটা ব্যবস্থা তার বিরুদ্ধে নেবে। নেতাজিকে নিয়ে যারা অপমান করবেন, তিনি যে রাজনৈতিক দলেরই হন, তাকে গ্রেপ্তার করা উচিত। যে রাজনৈতিক দলের হন, আপনার মনে মনে যেসব রাজনৈতিক দলের নাম আসছে, আমি সেগুলো ভেবেই বলছি, তাদের হ্যাঁ, মহারাজ যেই হন, যে মহারাজই হন, আমি বিশ্বাস করি ওনার কাজ হচ্ছে শুধু রাজবংশীটুকু নিয়ে চলা। রাজবংশীর বাইরে ওনার কোনো পরিচয় নেই। আমি শিক্ষিত রাজবংশী ভাই বোনেরাও কখনো নেতাজির এই অপমানকে সহ্য করবে না, ওর কিছু বসংবদ লোক ছাড়া। নেতাজিকে যারা অপমান করবে তার কোনো ক্ষমা নেই, সে যাই হোক। সিপিএম যেন এ বিষয়ে মুখ না খোলে। যারা তেজর কুকুর বলেছিল, কংগ্রেস যারা নেতাজিকে দল থেকে তাড়িয়ে দিয়েছিল, তারা যেন মুখ না খোলে, আর তৃণমূলও যেন মুখ না খোলে, কারণ এরা নেতাজির বাড়িতেও তোলা তুলতে গেছে। ইতিহাস পড়েছেন না ইতিহাস নতুন করে তৈরি করতে চাইছেন, এটাই আমাদের কাছে প্রশ্ন। কারণ উনি মহারাজ হয়েছেন নিজে নিজে, তারপর তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখন যখন একটু খোঁচাখুচি চলছে, তাতেও নানা রকম উদ্ভট তথ্য পাওয়া যাচ্ছে। এহেন লোককে কোনো এক সময় তৃণমূল, কোনো এক সময় বিজেপি গলায় মালা পরিয়ে নিজেদের দলে নিচ্ছিল। যেভাবে নেতাজিকে অপমান করা হচ্ছে, তারপরে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা একটা ব্যবস্থা নেব, কিন্তু অনন্ত মহারাজের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে দুটো জিনিস প্রমাণ হয়। এক হচ্ছে মুখ্যমন্ত্রী প্রশাসনকে শক্তভাবে চালাতে ব্যর্থ, আর দ্বিতীয় হচ্ছে এটাই বিজেপির রাজনীতি। তারা আজকে নেতাজিকে, কালকে ক্ষুদিরামকে, পরশু ভগৎ সিংকে হচ্ছে মানুষের কাছে ছোট দেখিয়ে ধীরে 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 তাদের যে গ্রহণযোগ্যতা, তাদের যে ভাবনা, সেইটাকে ভারতবাসীর মন থেকে দূরে করে দিতে চায়। রাজ্যসভার এমপি বিজেপি পার্টি, আর আমাদেরকে উত্তর দিতে হবে, উত্তর তো দেবে বিজেপি পার্টি। ওরা রাজ্যসভা এমপি করে ওকে পাঠিয়েছে। বিজেপি পার্টি নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করেছে, তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করবে। মমতা ব্যানার্জি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে গিয়ে তার প্রতিবাদ জানিয়েছেন। তিনি তার পুষ্পস্তবক দিয়ে পায়ের চরণে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এই জিনিস চলতে পারে না, বিজেপি যেটা করছে এই জিনিস চলতে পারে না। নেতাজি এমন একজন বড় মাপের মানুষ, সমগ্র ভারত উপমহাদেশে সকল নাগরিক তাকে শ্রদ্ধার চোখে দেখে। সারা এশিয়ায় স্বীকার করা হয় যে তিনি ইংরেজ, ফ্রেঞ্চ, ডাচ এইসব সাম্রাজ্যবাদ থেকে এশিয়ার মুক্তি এনে দিয়েছিলেন। তাই খুব নিম্ন স্তরের কোনো বিতর্কে আমি যেতে চাই না। ওনার মায়ের পায়ের তলায় মাটি আর নেই,
উনি যেটা নিজেকে প্রকাশ করতেন সেরকম অবস্থায় উনি নেই। তাই ফার্স্টেশন থেকে এটা হচ্ছে, এবং এইটা করার ফলে কি হচ্ছে, এটা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে এরকম একটা আমার ধারণা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ, রাজবংশী মানুষ যারা আছেন, যে রাজবংশী মানুষের মধ্যে প্রচুর জ্ঞানী গুণী বিদ্যার মানুষ আছেন, তারা এই ব্যাপারটা মেনে নেবে না, কারণ তারাও নেতাজিকে যথেষ্ট শ্রদ্ধা করেন। উনি প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন, উনার কোনো পজিশন আজকে নেই বলে আমার মনে হয়, এবং এটা খুব ক্ষতিকারক। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন, এটা সুন্দরভাবে যাতে समझदार का तो इशारा ही काफी है। মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ তারা ভারতবর্ষকে বিভাজিত করার নামে দুটো বড় হিন্দু গণহত্যা সংগঠিত করেছিল। একটি ওপার বঙ্গ, আজকের বাংলাদেশ, নোয়াখালী হিন্দু গণহত্যা কোজাগরি লোক, আরেকটা এপারে 1946 16ই আগস্ট দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ঘোষণা করে। নোয়াখালীতেও তোমরা মার খেয়ে গেলে, আর কলকাতাতেও মার খেয়ে গেলে, বলতে লজ্জা লাগে না? আবার এখন ডাইরেক্ট অ্যাকশনের কথা বলছো। কথা হচ্ছে কি, এই দাঙ্গাটা তো আরএসএস লাগিয়েছিল। আমি বলছি, দাঙ্গা লাগানোর জন্য ওরা মসজিদের সামনে বিভিন্ন পূজার ভাসান হলে এসে সেইখানে ঢ্যাং 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 করে ঘন্টার পর ঘন্টা বাজনা বাজাতো, ইরিটেট করতো দাঙ্গা লাগানোর জন্যে। আর এই দেশভাগের ফর্মুলাটা এরাই বলেছিল, দেশভাগ তো এরা চেয়েছিল। এরা আজকের দিনে বলে না, এই পশ্চিমবাংলা হিন্দুদের বাংলা শ্যামাপ্রসাদ দিয়েছেন, তার মানে তুমি দেশটা ভাগ করলে তো তুমি পশ্চিমবাংলা পেলে। তুমি যদি ভাগ না করতে তাহলে পশ্চিমবাংলাটা বাঁচালে, ওপার বাংলাটাকে বাঁচালে না কেন? তাহলে তো সবটাই রাখতে পারতে। তাহলে জিন্না কোথায় দেশ ভাগ করলো, জিন্না কোথায় দাঙ্গা করলো? তোমরা বাংলাদেশটাকে ভাগ করলে, পাকিস্তানটাকে ভাগ করলে কেন? কারণ পাকিস্তান যদি দেশে থাকতো তাহলে 250 এমপি আরও আসতো। বাংলাদেশ যদি এপারে থাকতো তাহলে আরও 200 এমপি থাকতো। বর্তমান যা মুসলমানদের সংখ্যা তার সঙ্গে 450 এমপি হলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সব মুসলমানের হয়ে যেত। সেই জন্য তো তোমরা দেশ ভাগ করলে, দাঙ্গা লাগালে, আর এখন সেই দাঙ্গার দোষ জিন্নাকে দিয়ে দিলে। তাহলে তোমরা ওই নোয়াখালীতেও মার খেয়ে গেছিলে, এপারেও মার খেয়ে গেছিলে, তাহলে কি তখন তোমরা মানে লড়ার মতো ক্ষমতা ছিল না? তাহলে তোমরা স্বীকার করো তোমাদের ওপার বাংলা এপার বাংলা সব জায়গায় তোমরা মারই খেয়ে যাও। এটা বলতে লজ্জা লাগে না? তাহলে তোমার ফাটাকেষ্ট কি করেছিল? কথা হচ্ছে এরা ইতিহাস বিকৃত করছে। দাঙ্গা এরাই করিয়েছিল। দেশভাগের প্রোগ্রামটা ব্রিটিশকে বলে এই শ্যামাপ্রসাদ ভাগ চেয়েছিল, এবং তৎকালীন আনডিভাইডেড বেঙ্গলের হিন্দু মেজরিটি এমএরা ম্যাক্সিমাম দেশ ভাগ চেয়েছিল, নাহলে দেশ ভাগ হতো না। দেশ ভাগ না হলে বাংলা ভাগ হতো না। আসলে দেশ ভাগ বলতে কি, বাংলা ভাগ হয়েছে। তো বাংলাদেশ যেটা হয়েছে সেটা তো বাংলার একটা অংশ, বাংলা ভাগ হয়েছে। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন দেশ ভাগ হোক না হোক বাংলা ভাগ করতেই হবে। আজ আমরা এই যে এখানে যন্ত্রণা ভোগ করছি, গুজরাটিদের, মারওয়াড়িদের যে অত্যাচার, বাংলাদেশটা যদি ভারতের সঙ্গে এক থাকতো তাহলে আমাদের আজকে চোখ রাঙানোর কেউ থাকতো না। ইলেকশনের আগে তো বলতেই পারতো যে আমাদের প্রথম কাজ হবে মানুষকে ইতিহাস জানানো। তাহলে এত লম্বা চওড়া কথা বলার কোনো দরকার ছিল না। তাহলে বলতো আমাদের ক্ষমতায় আসলে প্রথম আমরা গরু কেনা বেচা বন্ধ করে দেবো, তারপরে আমরা মাইকগুলো খুলে নেবো, তারপরে আমরা জিহাদি মুক্ত বাংলা করে দেবো। এইগুলো তো ওনাদের ম্যানিফেস্টোতে ছিল না। তো এখন এইগুলো বলছে কেন? ওরা মিথ্যা বলে এসছে, চুরি করে এসছে, 4000 ইভিএম পোড়াতে হয়েছে, এসআইআর করে ভোটারদের নাম ডিলিট করতে হয়েছে। এগুলো তো সবাই জানে, কিন্তু তা সত্ত্বেও বলছি এরা বাংলায় থাকতে পারবে না। আজ তো 16 তারিখ, কি খেলা হয়েছে আমি জানি না। আজকে তো যাদবপুর 8B বাস স্ট্যান্ডে ডাইরেক্ট অ্যাকশান ডে ছিল। তো কি অ্যাকশান হয়েছে, কত মানুষ মারা গেছে বা কত জিহাদি মারা গেছে, হ্যাঁ, তো
সেইটা আমি এখনও খোঁজ পাইনি, সারাদিন ব্যস্ত ছিলাম, খোঁজ নেবো। তো ডাইরেক্ট অ্যাকশন ডে ওরা 8B বাস স্ট্যান্ডে গিয়ে যাদবপুরের সামনে করছে। ওরা তপসিয়ায় রাখতে পারতো প্রোগ্রাম, মেটিয়াপুরিজে রাখতে পারতো, পাক সার্কাসে রাখতে পারতো, পুলিশ মিলিটারি নিয়েই আসতে পারতো। কটা হিন্দু ওদের সাথ দিত বলুন তো? কোনো হিন্দু মুসলমানের সঙ্গে লড়তে রাজি নয় আজকের দিনে। তারা বলছে আমার রোজগার কোথায়, আমার দোকানটা ভেঙে দিলে সেটার কি হলো, আমার টোটোগুলো রাস্তায় নামবে না, আমার বাচ্চারা কি খাবে? প্রশ্ন তো এইটাই হচ্ছে না। তুমি যে বলেছিলে যে ডিএগুলো ক্লিয়ার করবে, তুমি যে বলেছিলে 7 পে কমিশন লাগু করবে, তুমি বলেছিলে সবাইকে অন্নপূর্ণা দেবে, প্রশ্ন তো এগুলো। প্রশ্ন তো ডাইরেক্ট অ্যাকশন ডে না। ডাইরেক্ট অ্যাকশন ডে কথা বলছে আসল দাবিগুলোকে, প্রতিশ্রুতিগুলোকে গুলিয়ে দেওয়ার জন্য এগুলো করছে। আর এটা সত্যি কথা বলছি, ডাইরেক্ট অ্যাকশন ডে যে লড়বে, হিন্দুরা মুসলমানদের সঙ্গে লড়তে রাজি নয়, তো কারা লড়বে? আজকে এরা বিজেপির ক্ষমতায় আসার পর এই কথা বলছে, তার মানে এটা প্রমাণ করে তারা ভীতু। 80 বছর চুপ করে বসেছিল, 80 বছর তোমার ডাইরেক্ট অ্যাকশন ডে মনে পড়েনি? আবার বলেছি বিজেপি চলে যাওয়ার পর এরা কোথায় লুকাবে খুঁজে পাবে। নেতাজিকে অপমান করেই যাচ্ছিল বিজেপি সরকার বা প্রশাসনের, ঘুম ভাঙেনি, ঘুম ভাঙিয়েছে ভাঙর। আমি ভাঙরের বিধায়ক হিসেবে বিধানসভায় গিয়ে মেন্সে যেই নিন্দা প্রস্তাব জমা করেছি, তারপরে ঘুম কেটেছে। নেতাজিকে যারা নিয়ে অপমান করছে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সরকারকে করতে হবে, যাতে করে আগামী দিনে কোনো স্বাধীনতা সংগ্রামীদের সম্পর্কে বাজে মন্তব্য না করে। দ্বিতীয়ত, আমি শুধু নয়, ভাঙরে যত জাতীয় পতাকা উত্তোলন হয়, আমার মনে হয় রাজ্যে আর যে বিধানসভাগুলো আছে এত কোনো জায়গায় হয়নি। অবশ্যই ভালো লাগে। আমি নিজেই প্রায় 13-14টা তুলি। বিভিন্ন বুথে আমাদের অঞ্চল নেতৃত্বরা আছে, তারা তুলছে। বিভিন্ন পার্টির পক্ষ থেকে সামাজিক সংগঠন, ধর্মীয় সংগঠন, স্কুল, মাদ্রাসা, কলেজ যা আছে সব জায়গায় পতাকা উত্তোলন হচ্ছে। বিগত দিনে যেভাবে শাসক দল ছিল বাধার সৃষ্টি হতো, এবং আজকের আপনারা যেভাবে ভাঙড় বিধানসভাতে ক্ষমতায় আসলেন, যে পরিচয়টা দিলেন শান্তভাবে, হ্যাঁ, আমরা ছবি তুলে ধরলেন। এখানে যারা প্রধান বিরোধী হিসাবে এখন বা যারা বিরোধী আছে তাদের কাউকে ডিস্টার্ব করছি কেউ বলতে পারবে? একটা জায়গায় বলতে পারবে? করিনি। কেন হতে নয়, জাতীয় পতাকা সবাই তুলবে, এটা ডিস্টার্বের কি আছে? এটা কি শিক্ষা? অবশ্যই। শাসক পতাকা উত্তোলন করছে, আমরা স্লোগানের সঙ্গে পতাকা উত্তোলন করছে ভাইজান। 15ই আগস্ট কি, 15ই আগস্ট কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, স্বাধীনতা দিবস কি, স্বাধীনতা দিবস কি, 15ই আগস্ট কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, বিরাম বসু কি, বিরাম বসু কি, নেতাজি সুভাষচন্দ্র বসু কি, 15ই আগস্ট কি, স্বাধীনতা দিবস কি, ভারতবর্ষ, ভারতবর্ষ, শহীদানের রক্ত, শহীদানের রক্ত, ভারত। ভালোবাসতাম বলতে দেশের উপরে কোনো দল হতে পারে না, এটা আমি সবসময় মনে করি। যেখানে দেশবাসীর নিষ্ঠাবোধ বা সেটা কোনো প্রাধান্য পাচ্ছে না, দেশবাসীর যে জাতীয়তাবাদ সেটা কোথাও গিয়ে ছোট হয়ে যাচ্ছে, শুধুমাত্র টাকাই এখানে বড় কথা বলছে। এক একটা নেতা এত কোটি কোটি টাকা তছরূপ করা থেকে শুরু করে তারা এত দুর্নীতি, সেগুলোকে যখন দেখতে হচ্ছে, আর সেই দুর্নীতি একজন শিক্ষিত মানুষ হয়ে যখন সেই দুর্নীতিকে কোনোভাবেই আমি আর সাপোর্ট করতে পারছি না বা মেনে নিতে পারছি না, তখন একটা স্ট্যান্ড নেওয়া মানুষের জন্য খুব প্রয়োজন। আমি ভালোবাসি মানুষকে, ভালোবাসি জনতাকে, আর মানুষ আর জনতা তারাই আমাকে আজকের যে সংযুক্তা সামন্ত সেই পরিচিতি দিয়েছে বা সেই নাম দিয়েছে আমার কাজের মাধ্যমে। ওকালতি আমার পেশা, তার মাধ্যমে আমি মানুষের ভালো করেছি, মানুষকে বিচার দিয়েছি, জাস্টিস দিয়েছি। মানুষের যে অধিকার যেটা রাজ্যের দ্বারা বা সরকারের দ্বারা প্রতি মুহূর্তে লুণ্ঠিত হয়েছে, যেটা তৃণমূল সরকারের দ্বারা প্রতি মুহূর্তে লুণ্ঠিত হয়েছে, সেই অধিকারকে রেস্টোর ব্যাক করা, ফান্ডামেন্টাল রাইটস তাদের কনস্টিটিউশনাল যে রাইটস সেটাকে রেস্টোর ব্যাক করার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে সংযুক্তা সামন্ত ছিল। সংযুক্তা সামন্তকে বিচার করার অধিকার কোনো দলের হতে পারে না, সে কোনো দলের নয়, সে সর্বোপরি জনতার। জনতা বিচার করবে তার, এবং মানুষ বিচার করবে, জনতার দরবারেই তার শেষ বিচার হবে বলেই মনে করি। তাই মানুষের কাজটা আমি করে যেতে চাই। মানুষের কাজ যেখানে আমি করতে পারবো না, শুধুমাত্র একটি দলের পোষ্যকুত্তা বা পৃষ্ঠপোষকতার সঙ্গে আমাকে কাউকে তৈলমর্দন করে যেতে হবে, সেই জায়গায় সংযুক্তা সামন্ত কোনোদিনই ছিল না। আমি বরাবরই একটু বোকা প্রকৃতির মানুষ। পরিবারেও কখনো বাবা মাকে কীভাবে তেল বুলিয়ে কাজ হাসিল করতে হয় বা বাবার পকেট কেটে 500 টাকা নিতে হয় সেটাও আমি কোনোদিনও জানি
ভাঙিনি। আমি সবসময় লড়াই করেছি, যে ক্ষেত্রে আমার অন্য ভাই বোনরা কিন্তু দেখা যায় কীভাবে ট্যাক্টফুলি কাজ গুছিয়ে নিতে হয়, কোথায় গিয়ে পাওয়ার পজিশনটা হোল্ড করে নিতে হয়। বা আজকে আমাদের আইনের দরবারেও আপনি দেখুন, যারা হয়তো তৃণমূল বা সিপিএমের ক্যান্ডিডেট ছিলেন মানে সব সময়, এবং তারা সেই দলই করে এসছেন, তারা আজকে কিন্তু দল বদল করে হঠাৎ করে তারা আজকে স্টেট প্যানেলে অনেক বড় বড় জায়গা পেয়ে যাচ্ছেন। তো এবং যোগ্যতা ছাড়া মানে দিস ইজ আ পলিটিক্যাল পোস্টিং, এই নিয়ে এই মর্মে কোর্টে অবশ্যই মামলা হয়েছে জানেন। তাহলে যাদের দল মত বলে কোনোটাই নেই, শুধুই আছে পৃষ্ঠপোষকতা, শুধুই আছে রং, এবং শুধুই আছে মানুষের কথা নয়, মানুষের যে জনরোষ, মানুষের যে যন্ত্রণা, সেটার কথা বলার জন্য আমার জন্ম হয়েছে। আমি সারা জীবন মানুষের কথাই বলে যাব। পৃথিবীতে এসছি একা, চলে যাব অবশ্যই শূন্য পকেটে। তাই মানুষের কথা বলার অধিকার যখন ভুলুণ্ঠিত হবে তখন তো আমি চুপ থাকতে পারি না। তাই সেই দল বা কোনো দল, আমি মার্চের 18 তারিখে অলরেডি রেজিগনেশন দিয়েছিলাম, পার্টি সেটা তখন অবধি অ্যাকসেপ্ট করেনি। তো তার পরবর্তীকালেও আমাদের আরএসএসের ভাইরা এবং আদার্স মানে বিজেপির প্রচুর কার্যকর্তা সিনিয়ররাও রিকোয়েস্ট করেছেন অনেক। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তারা আমার গুরুজন, তাদেরকে আমি সম্মান জানাই। কিন্তু সর্বোপরি এটা আমার খুবই ব্যক্তিগত ডিসিশন বলে আমি মনে করি, এবং এই ব্যক্তিগত ডিসিশনে হস্তক্ষেপ করা বা অধিকার, কারণ মানুষের মূল্যবোধ, মানুষের অধিকারের কথা বলা, তার থেকে বড় কিছু একজন রাজনীতিবিদ হোক বা একজন আইনজ্ঞ হোক, তার এর চেয়ে বড় কোনো নীতি তার জীবনে হতে পারে না। কোনো টাকা, কোনো অর্থ, কোনো সর্ট অফ বাড়ি গাড়ি কোনো কিছু দিয়ে সংযুক্তা সামন্তের মাথাটা বিক্রি করা যায়নি, কেনা যায়নি। পার্টির 1 পয়সা কোনো দিন আমি খাইনি, কেউ বলতে পারবে না খেয়েছি। যেটা করে পেরেছি দিয়েছি, যতটা পেরেছি আমার দলকে আমি দিয়েছি, নিজের পয়সায় মানুষের জন্য লড়াই করেছি। আজকে যারা শুধুমাত্র দলটাকে ব্যবহার করে কোটি কোটি টাকা ছয়লাভ করতে পারছে, তাদের যেখানে দল, সেই দল মনে করি আমি কখনোই আমার ছিল না। এবং আমি মানুষের মাঝে, মানুষ আমাকে হাইলাইট করেছে, মানুষ আমাকে প্রাধান্য দিয়েছে, তাই আমি আজকে এই সংযুক্তা সামন্ত। কোনো দল বা কোনো জাত বা কোনো ধর্ম, এই জায়গা থেকে সংযুক্তা সামন্ত কোনোদিন প্রাধান্য পেয়ে কিন্তু আজকে সংযুক্তা সামন্ত হয়নি। তাই আমার ডিসিশনটা খুব ক্লিয়ার এবং ক্রিস্টাল ক্লিয়ার, যে যখন মানুষ আজকে নিজেকে বিজেপি দেখানোর জন্য তনছট করছে, যেই মুহূর্তে যারা আজকে এত দলের পতাকাধারী, এত দল করে গেছে, তারা যখন নিজেকে বিজেপি দেখানোর জন্য, আজকে ক্ষমতার পেছনে তো মানুষ ছোটে, আর আমি সংযুক্তা সামন্ত ক্ষমতা ছেড়ে যে ক্ষেত্রে স্ট্যান্ড বিজেপি হিসাবে যখন করেছি, মানুষের জন্য করেছি, অবশ্যই আমি মানুষের জন্য করেছি। আজ আমার ক্ষমতা, পাওয়ার, অধিকার, লোভ, টাকার কোনোটাই আমার মধ্যে কোনোদিনই ছিল না। তাই আমি সকলের থেকে আলাদা, আমি মানুষের সংযুক্তা, আর মানুষের হৃদয়ে আমি বেঁচে থাকতে চাই। সেই কারণেই আমার দল ছাড়া, মানুষের জন্য কাজ করতে যাতে পারি, সেই কারণেই আমার দল ছাড়া। আমি মানুষের জন্য কাজ করতে পারছিলাম না এই দলে থেকে। এবং কনস্ট্যান্ট এই জাতপাত এবং জাতি ধর্ম নিয়ে যে বিভেদ এবং কাস্ট পলিটিক্স, ডিভিশনাল পলিটিক্স, এটা ব্রিটিশরা করে গেছে। এই পলিটিক্স আমরা করব না। আমার কনসাইন্স যেটা আমাকে ঠিক বলেছে, আমার ঠাকুরদাদা আজকে বেঁচে থাকলে আমাকে 2টো কানমোলা দিতেন, আমি জানি সেটা এই জন্য দিতেন, কারণ তিনি অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের তিনি সেক্রেটারি ছিলেন, আমার ঠাকুরদাদা স্বর্গীয় শ্রী সাতকড়ি সামন্ত। এবং তিনি ফ্রিডম মুভমেন্টে বহুবার জেল কেটেছেন, ইংরেজদের হাতে পদদলিত হয়েছেন, তার হাড়গোড়, শরীরের প্রচুর হাড়গোড় ভেঙে গিয়েছে। এবং তিনি যে আইন বা যে ন্যায় নীতি আমার মধ্যে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, সেই ন্যায় নীতি কোনোদিনই এটা নয়। হতে পারে সময় হচ্ছে রাজা, সময়ের মানে অজুহাতে হয়তো আমি কোনো দলের কখনো পতাকা। তা আমরা তো এতদিন ধরে শুনে এলাম ভারত হিন্দু রাষ্ট্র হবে, কই হয়নি তো। সবচেয়ে বড় কথা হচ্ছে, যখন মন্দির ভাঙা হয়, সাধু সন্ন্যাসীদের ওপর আক্রমণ করা হয়, তখন কতটুকু প্রতিবাদ হয়? কাউকে তো রাস্তায় দেখা যায় না। সাধু সন্ন্যাসীরা ব্যক্তিগতভাবে মার খান, কেউ তাদের পাশে দাঁড়ায় না, কেউ তাদের দেখতে আসে না। সাধুরা ভিক্ষে করে, সাধুদের দল হচ্ছে কেউ নেই কিছু নেই এর দল। তারা যখন মার খায়, তখন কজন সনাতনী যোদ্ধা যারা আছেন, তারা কতবার ফোন করেন, কতবার দেখতে আসেন, মার খেলে কটা প্রতিবাদ হয়। আর এ তো হবে সেই অনেকদিন ধরে শুনছি, কই হচ্ছে তো না, আগে হোক, করে দেখান, তারপরে কথা বলবেন। আজকে সনাতন ধর্মকে যদি সত্যি সত্যি, আমরা কি সনাতনের বাইরে? আমরা কি হিন্দু নই? আমরা হিন্দুর বাইরে? এটাই কি আমাদের গায়ে দাগিয়ে দেওয়া হচ্ছে? আজকে সনাতনী হিসেবে যিনি প্রকৃত অর্থে হিন্দু সনাতনী হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, বহুত্ববাদী সংস্কৃতিকে আলিঙ্গন করবেন। এটাই ভারতের পরম্পরা,
দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। জাগরে ধীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায়, নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। সেই তাকে, সেই ঈশ্বর। অর্থাৎ আমরা দেখেছি দেহ মন্দিরের মধ্যে ঈশ্বরের বাস। মানুষকে যদি আমি ধর্মের ভিত্তিতে ভাগ করে দিই, পোশাক, ভাষা, সংস্কৃতি শুধু বিভাজন হয়ে যায়, তাহলে সনাতনী বলে তাকে সে পরিচয় দিতে পারে তার নিজের? যে হিন্দু, প্রকৃত অর্থে যে হিন্দু, মসজিদে যদি আগুন লাগে, কোরআন শরীফ যদি পুড়ে যায়, সে দৌড়ে যাবে সবার আগে ওটা বাঁচাতে, কারণ সে একটা সত্যিকারের হিন্দু। সে সনাতন ধর্মকে যেমন বাঁচাবে, সে সমস্ত ধর্মকে সম্মান করবে, সমস্ত মানুষকে সম্মান করবে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মাটি এটা, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাটি এটা। শ্রী চৈতন্য মহাপ্রভু কি শিখিয়েছিলেন? যে ঝগড়া করো, মারামারি করো, কাটাকাটি করো, এইসব। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি একটি মসজিদে গিয়েছেন, ধ্যানস্থ হয়ে গিয়েছেন। তিনি দেখতে চেয়েছেন আমি যে ঈশ্বরের উপাসনা করি অন্যরাও কি সেই একই ঈশ্বরের উপাসনা করে। কৃষ্ণ কালীতে যেমন কোনো ভেদ নেই, ঠিক একইভাবে প্রভু যিশু, মহাবীর, ভগবান বুদ্ধ, ঈশ্বর সেই এক ও অদ্বিতীয়, সেই একজন, এক ব্রহ্ম, সেই একজনেরই উপাসনা করছে। এ একটা আলাদা সম্প্রদায়, এ একটা আলাদা সম্প্রদায়, ও একটা আলাদা সম্প্রদায়। যতক্ষণ দু চোখে মায়া আছে ততক্ষণ বিভেদ মন্ত্র আছে। যেই দু চোখের মায়া কেটে গেল তখন সে অভেদ তত্ত্বে বিশ্বাস করে, যাকেই দেখে তার মধ্যে ঈশ্বর তত্ত্ব খুঁজে পায়, সবারই আমি নমি শ্রদ্ধা করে। তো কই, আমি তো এরকম কথা বলতে শুনলাম না এত বছর ধরে। আমি তো বহু বছর ধরে রাস্তায় পথে নেমে লড়াই করেছি, বিভিন্ন ঘটনা ঘটেছে, মন্দির ভেঙে দেওয়া হয়েছে। মন্দির ভেঙে দেওয়া শুধু নয়, যে কোনো উপাসনা গৃহ ভেঙে দেওয়া অপরাধ। মানুষ হিসেবে তার বিবেক থাকবে, তার চৈতন্য থাকবে, তাই তো তার প্রতিবাদ হলো না। আমি কেন একচোখো হব? আমাকে যদি সমালোচনা করতে হয়, আমি খারাপ কাজের সমালোচনা করব। আমি তো কোথাও বন্ধক দিয়ে দিই নিজেকে। আমি সবাইকে শ্রদ্ধা করব, সবাইকে সম্মান করব, সমস্ত ধর্মের পক্ষে আমি দাঁড়াবো। আমি শুধু পার্টিকুলার একটা জিনিসকে পছন্দ করব, সেটার পক্ষে তো আমরা রয়েছি। সনাতন গোমাতা রাষ্ট্রমাতা হোক, আমরাও তো চাই। হচ্ছে কই? কারা করবেন? আমাদের কাছে তো ক্ষমতা নেই, আমরা কি করে করব? আপনারা করুন। শঙ্করাচার্য, তাকে আঘাত করা হলো, একজন সাধু সন্ন্যাসী হিসেবে আরেকজন সাধু সন্ন্যাসীকে আক্রমণ করা যায়? এই শিক্ষা কোথা থেকে এলো? এই সংস্কৃতি কে আমদানি করে? মুখ্যমন্ত্রী রয়েছে। এটা দুঃখের কথা। আমি কারুর বিরুদ্ধে, কারুর পক্ষে বলছি না, আমি সনাতনের পক্ষে বলছি। আমি সত্যের কাছে সত্যনিষ্ঠ। আমার কাজ, একজন সন্তের কাজ সত্যনিষ্ঠ হওয়া। সে তাহলে সাধু হয়েছে কেন? অসাধু কাজকে সমর্থন করবে না বলে। অসাধু কাজ কোনো একজন ব্যক্তি করেন না, সমাজের সমস্ত খারাপ জিনিসের প্রতিবাদ করা উচিত। চুপ করে থাকা মানেই অন্যায়কে সমর্থন করা। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদাহে। রবি ঠাকুরের বাংলা, কাজী নজরুল ইসলামের বাংলা। কাজী নজরুল ইসলামের মতো এত বড় শক্তি সাধক, এত বড় তান্ত্রিক আর নেই, হয়নি। অস্বীকার করতে পারেন? আমি কেন একটা অন্ধ, একেবারে বর্ণান্ধ, জন্মান্ধ হয়ে থাকবো? কেন আমি মুক্ত চিন্তার প্রসার ঘটাবো না? সনাতন ধর্ম সবচেয়ে আধুনিক। প্রকৃত অর্থে সনাতনী মানে কি এই যে অন্যের উপাসনা গৃহে অপবিত্র করে দাও, ভাঙো? কেউ যদি খারাপ কাজ করে, আমি সেই জিনিসটাকে প্রতিবাদ করে, সংশোধন করে, তাকে ভালো পথে দুটো ভালো কথা বলবো। আমি সেই কাজ না করে কে কি করেছে, ও খারাপ করেছে, সে কি খারাপ করেছে, আমি কেন খারাপ হব? আমি শুদ্ধ হব, পবিত্র হব, মানুষের দরবারে গিয়ে। দর্শক, এতক্ষণ আপনাদের যে ভিডিওগুলি দেখালাম, এই ভিডিও দেখার পর কি মনে হয়, কি অবস্থায় আছে রাজ্যের রাজনীতি এবং শুভেন্দু অধিকারী ধর্ম নিয়ে আসলে কতটা রাজনীতি করে সফল হতে পেরেছেন, সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং গরিব অসহায় মানুষের ইমোশন নিয়ে খেলা, অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়া, এক নাম্বার দেখলাম আয়ুষ্মান ভাতা, এসব ভাতা কি আগে ছিল না? মমতা ব্যানার্জি কি লক্ষ্মীর ভাণ্ডার দেয়নি? মমতা ব্যানার্জি কি বিভিন্ন ধরনের রেশন দেয়নি? বিধবা ভাতা দেয়নি? অবশ্যই দিয়েছেন, কিন্তু সে ভাতাগুলিকে উপেক্ষা করে উনি বলল যে আমি ডাবল দিব। আপনারা যদি এখন 2000 পান, আমি ক্ষমতায় আসলে আপনাদেরকে 4000 দিব। এই যে ডাবল, এই যে সাধারণ গরিব মানুষের যে লোভ, তারা তো গরিব মানুষ, তারা তো ওই সামান্য কটা টাকার জন্য বিক্রি হয়ে যেতেই পারে। তো এইসব গরিব মানুষের উপর পুঁজি করে, এইসব গরিব মানুষকে পুঁজি করে আসলে ক্ষমতায় তারা এসেছেন।
দেখেন, একজন শিক্ষিত মানুষ ভোট দিবে, সে ভোটটারও যেই এক দাম, মানে উনি তো একজন দিল, আর একজন অশিক্ষিত মূর্খ যিনি 5 টাকা একটা চায়ের জন্য তার ভোটটাকে বিলীন করে দেবে, ওই দুইজনের ভোটের পাওয়ার কিন্তু এক। যদি এই শিক্ষিত লোকটার বুঝ ব্যবস্থা ভালো এবং তিনি সঠিক জায়গায় ভোটটা দিবেন, যে আমি আজকে টাকা খাই বা না খাই, অনেকে তো টাকা খেয়েও তারপর সঠিক জায়গায় গিয়ে ভোটটা দেয়, যে টাকা দিল তাকে যে ভোট দিবে এরকম কোনো বিষয় না। এবং এই তিনি তো সঠিক জায়গায় ভোটটা দিবে শিক্ষিত মানুষটি, কিন্তু ওই অশিক্ষিত মূর্খ এটি ওই 5 টাকার চা খাওয়াইলে ওই গিয়ে ভোট সেখানে দিবে যেখানে দিতে বলবে। এইগুলির জন্যই রাজ্যে এত সমস্যা। তো মাদ্রাসার ছাত্রদের তো এসব সুন্দর করে শেখানো হয় যে তোমরা বুঝে শুনে ভোট দিবা, যোগ্য লোককে ভোট দিবা, এসব মূর্খ তো আর থাকে না তারা। সেই জন্য মাদ্রাসাগুলিকে শুভেন্দু অধিকারী বন্ধ করার পায় তারা। মাঝখানে তসলিমা নাসরিনকে আনলো সেই জন্য, শুধুমাত্র সেই জন্য যে কীভাবে আসলে মাদ্রাসাগুলিকে বন্ধ করা যায়, এটা বলার জন্যই, আর কিচ্ছু না। মানে কীভাবে মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়ে মানুষগুলিকে মূর্খের জগতে ঠেলে দেওয়া, যে 5 টাকা দিলে আমার পিছন দৌড়াবে আর ভোটটা আমাকে দিবে। এই মানুষকে তো তৈরি করার জন্য একমাত্র মাদ্রাসা বন্ধ করতে চাচ্ছে। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।